মা, তোমার যদি আর মাত্র কয়েকটা দিন বাঁচার সময় থাকে, তাহলে তোমার শেষ ইচ্ছাটা কি হবে? ডাক্তার কথাটা খুব শান্ত গলায় জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু প্রশ্নটা যেন ছুরির মতো গিয়ে বিঁধল বৃদ্ধা সুচিত্রা দেবীর বুকের ভেতর। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। জানালার ফাঁক দিয়ে সকালের রোদটা তখন হাসপাতালের সাদা বিছানায় এসে পড়েছে। সেই আলোয় নিজের কাঁপতে থাকা হাত দুটো অনেকক্ষণ ধরে দেখলেন তিনি। এই হাত দিয়েই তো দুই ছেলেকে মানুষ করেছিলেন। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, কতদিন নিজের নতুন শাড়ির বদলে ছেলেদের বই কিনেছেন, কত বলিদান, কত কষ্ট, কত না পাওয়া, সব যেন সিনেমার দৃশ্যের মতো চোখের সামনে ভেসে উঠল। তারপর খুব আস্তে করে বললেন, ডাক্তার বাবু, আমি মরার আগে শুধু একবার আমার দুই ছেলেকে একসঙ্গে বসে ভাত খেতে দেখতে চাই। ডাক্তারের চোখের কোণ জলে ভিজে উঠল। এত ছোট্ট একটা ইচ্ছা, তবু কত মানুষের কাছে সেটা অসম্ভব হয়ে যায়। 7 দিন আগের কথা। সুচিত্রা দেবীর বয়স 72। মুখে বয়সের ছাপ পড়েছে, হাঁটতেও কষ্ট হয়, তবু ভোর 5টার আগে ঘুম ভাঙে। সেদিনও তাই হলো। তিনি ধীরে ধীরে উঠলেন, এসে তুলসী গাছে জল দিলেন। তারপর বারান্দার এক কোণে রাখা পুরনো কাঠের চেয়ারটায় বসে আকাশের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ চোখ পড়ল উঠোনের মাঝখানে একটা ছোট্ট আম গাছ। মৃদু হেসে ফেললেন। গাছটা দেখলেই তার মনে পড়ে যায় বহু বছর আগের একটা সকাল। তখন সৌম্য আর সুব্রত দুজনেই ছোট্ট। একজনের বয়স 10 আর একজনের 7। দুজনেই স্কুল থেকে ফিরে চিৎকার করছিল, মা, আমরা আম গাছ লাগাবো। তিনি হেসে বলেছিলেন, আম গাছ বড় হতে অনেক সময় লাগে রে। সৌম্য বলেছিল, আমরাও তো বড় হব। সুব্রত তখন দাদার হাত ধরে বলেছিল, আমরা বড় হলেও কোনোদিন আলাদা হব না। সেই কথাটা মনে পড়তেই সুচিত্রা দেবীর চোখের কোণে জল জমে উঠল। মানুষ বড় হয়, কিন্তু সব প্রতিশ্রুতি বড় হয় না। স্বামী অমলেন্দু বাবু মারা গিয়েছিলেন যখন সুব্রত সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। সেদিন থেকে শুরু হয়েছিল এক মায়ের যুদ্ধ। লোকের বাড়িতে রান্না করেছেন, শাড়িতে ফলস বসিয়েছেন, রাতে মোমবাতির আলোয় কাগজের ঠোঙা বানিয়েছেন, কিন্তু কোনোদিন দুই ছেলের পড়াশোনা বন্ধ হতে দেননি। সৌম্য ইঞ্জিনিয়ার হলো, চাকরি পেল কলকাতায়, তারপর নিজের ব্যবসা। আজ শহরে তার 3 তলা বাড়ি, দামি গাড়ি, সম্মান, অর্থ। অন্যদিকে সুব্রত গ্রামেরই একটা উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী কেরানির চাকরি। বেতন খুব বেশি নয়, কিন্তু মানুষটা একদম বাবার মতো, শান্ত, নরম, সৎ। দুই ভাইয়ের জীবন আলাদা হয়ে গেলেও সুচিত্রা দেবীর কাছে তারা কখনো আলাদা ছিল না। তিনি সব সময় বলতেন, হাতের 5টা আঙুল কি সমান হয়? তাই বলে কি কোনোটা কেটে ফেলে দিই? কিন্তু সময় মানুষকে বদলে দেয়। অমলেন্দু বাবুর রেখে যাওয়া পৈতৃক বাড়িটা নিয়ে শুরু হয়েছিল মতবিরোধ। সৌম্য চেয়েছিল বাড়িটা বিক্রি করে টাকা ভাগ করে নিতে। সুব্রত বলেছিল, এই বাড়িটা শুধু ইট সিমেন্ট নয় দাদা, এখানে বাবা মায়ের স্মৃতি আছে। সেই প্রথম দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, তারপর ধীরে ধীরে কথা বন্ধ, ফোন বন্ধ, যাতায়াত বন্ধ। এমনকি দুর্গাপুজোর অষ্টমীতেও তারা একে অপরের মুখ দেখত না। সবচেয়ে বেশি কষ্ট পেতেন একজন মানুষ, তাদের মা। শেষ পর্যন্ত ছেলেদের অশান্তি এড়াতে সুচিত্রা দেবী নিজেই একটা সিদ্ধান্ত নিলেন। 6 মাস বড় ছেলের কাছে আর 6 মাস ছোট ছেলের কাছে থাকতেন, যাতে কেউ বলতে না পারে মা ওকে বেশি ভালোবাসে। তিনি ভেবেছিলেন এতে হয়তো শান্তি আসবে, কিন্তু তিনি জানতেন না এই সিদ্ধান্তই একদিন তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে উঠবে। সেদিন ছিল রবিবার। সৌম্যর বাড়িতে সবাই একসঙ্গে সকালে জলখাবার খাচ্ছে। সুচিত্রা দেবী রান্নাঘরে দাঁড়িয়ে নাতনির জন্য লুচি ভাজছিলেন। ঠিক তখনই বৌমা নন্দিতা বিরক্ত গলায় বলল, মা, আপনি বসুন না, এই বয়সে এত কাজ করার কি দরকার? কথাটা শুনে
সুচিত্রা দেবী মুচকি হেসে বললেন, কাজ করলে শরীর ভালো থাকে মা। নন্দিতা আর কিছু বলল না, কিন্তু তার মুখের বিরক্তিটা সুচিত্রা দেবীর চোখ এড়ালো না। একটু পর পাশের ঘর থেকে আর একটা কথা ভেসে, আর কতদিন এভাবে চলবে বলো তো? 6 মাস তো শেষ হতে চললো, তারপর আবার ও বাড়ি গিয়ে বদনাম করবেন। সুচিত্রা দেবীর হাত থেমে গেল। তিনি বুঝলেন কথাটা তাকে নিয়েই বলা হচ্ছে। চুপচাপ আঁচল দিয়ে হাত মুছে তিনি ঘরে চলে গেলেন। কেউ দেখল না। একজন মা সেদিন প্রথমবার বুঝলেন তিনি আর এই বাড়ির মানুষ নন, তিনি যেন একটা দায়িত্ব। কিন্তু তখনও তিনি জানতেন না এর থেকেও বড় আঘাত তার জন্য অপেক্ষা করছে। সেদিন বিকেলে নিজের ছোট্ট লোহার ট্রাঙ্কটা বন্ধ করতে করতে সুচিত্রা দেবী একবার চারপাশে তাকালেন। এই ঘরে 6 মাস কাটিয়েছেন, কিন্তু আজ বেরিয়ে যাওয়ার সময় কেউ বলল না, মা আর কটা দিন থেকে যাও না। বড় ছেলে সৌম্য অফিসে, নন্দিতা শুধু বলল, গাড়িটা এসে গেছে মা, সাবধানে যেও। সুচিত্রা দেবী মুচকি হেসে বললেন, ভালো থেকো মা। কথাটা বললেও বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। গাড়িতে উঠে জানালার বাইরে তাকিয়ে রইলেন তিনি। চোখের সামনে রাস্তা বদলাচ্ছিল, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠছিল 2 ছোট্ট ছেলের মুখ। সেই দিনগুলো যখন একটা ডিম সেদ্ধ করে 2 ভাগ করে দিতেন, নিজে শুধু ঝোল মেখে ভাত খেতেন, ছেলেরা যেন পেট ভরে খেতে পারে। সেদিন কেউ জানতো না একজন মা কখনো নিজের ভাগটা খায় না, নিজের ভাগটা সন্তানের মুখে তুলে দেয়। বিকেলের দিকে সুব্রতর বাড়িতে পৌঁছাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা 8 বছরের নাতনি তিথি দৌড়ে এসে জড়িয়ে ধরল। ঠাম্মি, তুমি এসেছ? সেই ডাকটা শুনে সুচিত্রা দেবীর বুকটা ভরে গেল। সুব্রত স্ত্রী মিতা দরজায় দাঁড়িয়ে বলল, মা, আগে হাত মুখ ধুয়ে নিন, আপনার জন্য গরম ভাত রেখেছি। বাড়িটা ছোট্ট টিনের চাল, 2টো ঘর, দেওয়ালে রং উঠে গেছে, তবুও কোথাও যেন এক অদ্ভুত শান্তি। রাতে খেতে বসে সুচিত্রা দেবী দেখলেন মাছের বড় টুকরোটা তার থালায়। তিনি বললেন, তোমরা খাও, আমি এত বড় টুকরো খাবো না। সুব্রত হেসে বলল, ছোটবেলায় তুমি আমাদের জন্য নিজের মাছ ছেড়ে দিতে, আজ একটু আমাদেরও সুযোগ দাও। সুচিত্রা দেবী কিছু বলতে পারলেন না, চোখের জলটা লুকিয়ে শুধু ভাত মাখতে লাগলেন। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু একদিন দুপুরে তিনি কাপড় মেলতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন। মা! সুব্রত চিৎকারে পুরো পাড়া ছুটে এলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বাইরে এসে গম্ভীর মুখে বললেন, আপনারা কি রুগীর ছেলে? সৌম্য খবর পেয়ে ততক্ষণে পৌঁছে গেছে। ডাক্তার ধীরে ধীরে বললেন, অনেকদিন ধরে অসুখটা ছিল, এখন শেষ পর্যায়ে, চিকিৎসা চলবে, কিন্তু সময় খুব বেশি নেই। মুহূর্তের মধ্যে পৃথিবীটা যেন থেমে গেল। সৌম্য দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। সুব্রত চুপ করে মায়ের কেবিনের দিকে তাকিয়ে রইল। 2 ভাই বহু বছর পর একই কষ্টে একসঙ্গে দাঁড়িয়ে, কিন্তু তবুও কেউ কারোর দিকে তাকাতে পারছিল না। রাতে ডাক্তার সুচিত্রা দেবীর পাশে বসে আস্তে করে সেই প্রশ্নটা করলেন, আপনার কোনো ইচ্ছা আছে? সুচিত্রা দেবী কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমার 2 ছেলে ছোটবেলায় এক থালায় ভাত খেত, একজন অন্যজনকে মাছের বড় টুকরো তুলে দিত। বলতে বলতে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। মরার আগে আর একবার ওদের এক থালায় বসে ভাত খেতে দেখতে চাই। ডাক্তার কিছু বললেন না, শুধু নিঃশব্দে উঠে এসে বাইরে চলে গেলেন। পরদিন সকালে ডাক্তার সেই 2 ভাইকে ডেকে মায়ের শেষ ইচ্ছার কথা জানালেন। ঘরের মধ্যে ভারী নীরবতা। সৌম্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে বলল, সুব্রত। বহু বছর পর দাদার মুখে নিজের নাম শুনে সুব্রতর বুক কেঁপে উঠল। সৌম্য কাঁপা গলায় বলল, ক্ষমা করে দেবে, একটা বাড়ির জন্য আমি আমার ভাইকেই হারিয়ে ফেলেছিলাম। সুব্রতর চোখ ভিজে উঠল। দাদা,
আমি তো কোনোদিন তোকে হারাইনি, শুধু অপেক্ষা করেছি তুই একদিন ফিরে তাকাবি বলে। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। দরজার ফাঁক দিয়ে সব দেখছিলেন সুচিত্রা দেবী। তার মুখে ধীরে ধীরে ফুটে উঠল বহু বছরের অপেক্ষার হাসি। সেদিন দুপুরে হাসপাতালের বিশেষ অনুমতি নিয়ে একটা ছোট্ট থালায় গরম ভাত, মাছ, ডাল আর আলু ভাজা এনে দেওয়া হলো। সৌম্য আর সুব্রত পাশাপাশি বসে। সুচিত্রা দেবী বিছানায় আধশোয়া হয়ে তাকিয়ে আছেন। সৌম্য ভাত মেখে একগাল সুব্রতের মুখের দিকে বাড়িয়ে দিল, ঠিক যেমনটা ছোটবেলায় করত। সুব্রত হেসে বলল, দাদা, মাছের বড় টুকরোটা তুই খা। সৌম্য মাথা নেড়ে বলল, না রে, আজও বড় টুকরোটা তোরই প্রাপ্য। সুচিত্রা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ফিসফিস করে বললেন, আজ আমার সংসারটা আবার পূর্ণ হলো। দুই ছেলে ছুটে এসে মায়ের হাত ধরে বসে পড়ল। সুচিত্রা দেবী তাদের মাথায় হাত রেখে বললেন, মনে রাখিস, সম্পত্তি ভাগ করা যায়, কিন্তু সম্পর্ক ভাগ করা যায় না। আমি না থাকলেও তোরা যেন কোনোদিন একে অপরের হাত ছাড়িস না। এই ছিল তাঁর শেষ কথা। মুখে এক টুকরো তৃপ্তির হাসি নিয়ে তিনি চোখ বন্ধ করলেন। ঘর জুড়ে কান্নার শব্দ, কিন্তু সেই কান্নার মধ্যেও এক অদ্ভুত শান্তি ছিল। কারণ একজন মা পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তার শেষ ইচ্ছেটুকু পূরণ হতে দেখেছিলেন। কয়েক মাস পরে পুরনো পৈতৃক বাড়ির উঠোনে আবার একসঙ্গে বসে খাচ্ছে দুই ভাই। তাদের সন্তানরা একসঙ্গে খেলছে। বাড়ির মাঝখানে সুচিত্রা দেবীর একটা বড় ছবি। ছবির সামনে প্রদীপ জ্বলছে। খাওয়ার আগে সৌম্য আস্তে করে বলল, মা ঠিকই বলেছিল, সংসারকে ধরে রাখে ইট পাথর নয়, সম্পর্ক। সুব্রত মায়ের ছবির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মা কোথাও যায়নি দাদা, আমাদের মিলিয়ে দিয়ে এখানেই রয়ে গেছে। সেদিন হালকা বাতাসে উঠোনের তুলসী গাছটা দুলে উঠল। মনে হলো একজন মা যেন আশীর্বাদের হাত বাড়িয়ে বলছেন, এভাবেই একসঙ্গে থাকিস বাবা,